ডিজিটাল পাঠশালা চ্যানেলে আপনারা শুনছেন ওয়াড্রি টুস্কে এর বই আওরঙ্গজেব। আজকে দ্বিতীয় পর্ব, সঙ্গেই থাকুন। 2. যুবরাজ আমল। ভারতীয় যুবরাজের শৈশব। আশা করা যায় তার শুভাগমন এই শাশ্বত রাজবংশের জন্য সৌভাগ্যের আর শুভ প্রমাণিত হবে। নাতি আওরঙ্গজেবের জন্মের পর জাহাঙ্গীরের শুভেচ্ছা। দাদা জাহাঙ্গীরের রাজত্বকালে গুজরাতের দোহাদে ১৬১৮ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন আওরঙ্গজেব। এর কয়েক সপ্তাহ পর আওরঙ্গজেবের বাবা যুবরাজ খুররম জন্ম উৎসবের আয়োজন করেন। এ সময় তিনি সদ্য জন্ম নেয়া তার ছেলেকে গর্বের সাথে প্রদর্শন করেন। রাজকোষাগারের বিপুল পরিমাণ মণিমাণিক্য ও কয়েক ডজন হাতি পাঠিয়ে দেন। তবে এ ধরনের সুপ্রসন্ন সূচনা সত্ত্বেও বাবার অনুকূল নিশ্চিত করাটা আওরঙ্গজেবের জন্য সহজ হয়নি। আওরঙ্গজেব ছিলেন শাহজাহানের তৃতীয় ছেলে। তার বড় দুই ভাই হলেন দারা শুকোহ ও শাহ সুজা। 1 বছর পর শাহজাহানের চতুর্থ ছেলে মুরাদের জন্ম হয়। 4 জনই ছিলেন আপন ভাই, শাহজাহানের প্রিয় স্ত্রী মমতাজের ছেলে। অন্য ভাইদের মতো আওরঙ্গজেবও নানান বুদ্ধিবৃত্তি ও সাহিত্যিক ঐতিহ্যে পরিব্যাপ্ত রাজকীয় শিক্ষা লাভ করেন। পাঠ্যক্রম অনুযায়ী আওরঙ্গজেব কোরআন ও হাদিস, ধর্মীয় জীবনী সহ ইসলামী ধর্মীয় পুস্তকাদি অধ্যয়ন করেন। তিনি তুর্কি সাহিত্য ও পাঠ করেন। ক্যালিগ্রাফির শিল্প সম্পর্কে শিক্ষা গ্রহণ করেন। মোগলদের রাজকীয় শিক্ষা ব্যবস্থায় ফার্সি ক্লাসিক, বিশেষ করে সাদি নাসিরুদ্দিন তুসি ও হাফিজের মতো বর্তমানে অত্যন্ত প্রিয় মহান কবি ও পণ্ডিতদের রচনাবলী বেশ গুরুত্ব পেত। গুঞ্জন রয়েছে যে আওরঙ্গজেবের বিশেষ প্রিয় গ্রন্থ ছিল রুমির মসনবি। এইসব ফার্সি সাহিত্য মোগল রাজপুরুষদের নৈতিক মূল্যবোধ গড়ে দিত। বিশেষ করে ন্যায় বিচার, আদব, আখলাক ও রাজত্ব সম্পর্কে তাদের ধারণা বিকশিত করত। আওরঙ্গজেবকে সম্ভবত মহাভারত ও রামায়ণের মতো সংস্কৃতি গ্রন্থরাজির ফার্সি অনুবাদের সাথেও ভালোভাবে পরিচিত করানো হয়েছিল। এসব অনুবাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন আওরঙ্গজেবের দাদার বাবা আকবর। আমরা জানি যে আকবর তার এক ছেলের কাছে রাজকীয় শিক্ষার জন্য মহাভারত উপকারী বলে সুপারিশ করেছিলেন। শৈশব থেকেই আওরঙ্গজেব অনর্গল হিন্দি বলতে পারতেন। মুঘল পরিবারের চতুর্থ প্রজন্ম হিসেবে তিনি এই দক্ষতা অর্জন করেছিলেন। তিনি হিন্দি সাহিত্য বিষয়ক নির্বন্ধ গ্রন্থে দক্ষ ছিলেন। তার ছিল সম্ভবত তার আনুষ্ঠানিক প্রশিক্ষণেরই অংশবিশেষ। এমনকি প্রাক আধুনিক হিন্দির সাহিত্যিক বাহন ব্রজ ভাষায় তিনি মৌলিক রচনাও করেছেন বলে বলা হয়ে থাকে। মোগল রাজকীয় পাঠ্যক্রমে তরবারি, ছোরা, গাদা বন্দুক, সামরিক কৌশল ও প্রশাসনিক দক্ষতার মতো বাস্তব অনুশীলনেরও অন্তর্ভুক্ত ছিল। শিক্ষার বাইরে মোগল রাজপুরুষের শৈশবের অনুষঙ্গ ছিল ভাইয়ের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা। আওরঙ্গজেবের বেড়ে ওঠাও ব্যতিক্রম ছিল না। অল্প বয়স থেকেই শাহজাহানের 4 ছেলে মোগল সিংহাসনের জন্য প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিলেন। মোগলরা মধ্য এশিয়ার উত্তরাধিকার প্রথা অনুসরণ করত। এই প্রথায় পরিবারের সব পুরুষ সদস্যই রাজনৈতিক ক্ষমতা দাবি করতে পারত। বয়স এখানে অপ্রাসঙ্গিক বিবেচিত হতো। আকবর প্রতিদ্বন্দ্বিতা কমিয়ে আনেন। বৈধ উত্তরাধিকারের তালিকা কেবল ছেলেদের মধ্যে আবদ্ধ রেখে প্রথম সন্তানই উত্তরাধিকারী হবে এমন আইন না থাকায় শাহজাহানের দীপ্তিময় ময়ূর সিংহাসন একদিন আওরঙ্গজেবের অধিকারে আসতেই পারে।
যদি তিনি তার দাবিদার ভাইদের পেছনে ফেলে দিতে পারেন। অবশ্য শৈশবেই ভাইদের থেকে আওরঙ্গজেব যে আলাদা তা প্রমাণ করার সুযোগ তিনি পেয়েছিলেন খুব সামান্যই। শাহজাহান প্রকাশ্যে তার বড় ছেলের প্রতি আনুকূল্য প্রদর্শন করত। উদাহরণ হিসেবে বলা যায়, দারা শুকোহর প্রথম বিয়ের অনুষ্ঠানটি মোগল ইতিহাসের অন্য সব আয়োজন ছাপিয়ে যায়। এতে খরচ হয়েছিল ৩২ লাখ রুপি। আর কোনো বিয়েতে এত অর্থ ব্যয় হয়নি। ১৬৩৩ সালে রাজপরিবার এত জৌলুসময় আয়োজন করেছিল যা আজও বিস্ময় সৃষ্টি করে। ইউরোপিয়ান পর্যবেক্ষক পিটার মান্ডের মতে সম্ভ্রম জাগানিয়া আতশবাজির প্রদর্শন আগ্রার আকাশে আধা মাইল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। শাহজাহানের শাসনকাল সম্পর্কে সরকারি কার্যবিবরণী শাহনামায় এই বিবাহ অনুষ্ঠানের চিত্র শোভিত হয়ে আছে। গ্রন্থটি বর্তমানে সংরক্ষিত রয়েছে ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেলে। স্পন্দমান দৃশ্যাবলিতে রাজকীয় সঙ্গীতজ্ঞ, উপহারবাদক, শুভাকাঙ্ক্ষী ও কর্মকর্তাদের নিয়ে গড়া বিশাল জনস্রোতকে বর্ণাঢ্য সাজে শাহজাহানের প্রিয় ছেলের সম্মানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই সময় আওরঙ্গজেবের বয়স ছিল ১৪ বছর। অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন বলেই জানা যায়, কিন্তু বিবাহ অনুষ্ঠান দিয়ে পাদশাহনামায় সেসব ছবি রয়েছে, তাতে স্থান পাওয়ার মতো উপযুক্ত বিবেচিত হননি তিনি। দারা শুকোহ বিয়ে কয়েক মাস পর আওরঙ্গজেব তার বাবার নজরে পড়ার একটি বিরল সুযোগ লাভ করেন। রাজকীয় প্রিয় বিনোদন হাতির লড়াইয়ের আয়োজন করতে বলেছিলেন শাহজাহান। সুধাকর ও সুরত সুন্দর মুখোমুখি হলো। খুব কাছ থেকে লড়াই দেখার জন্য বাদশাহ ও তার ৩ বড় ছেলে লড়াই ঘোড়ার পিঠে কাছাকাছি অবস্থান করছিল। হঠাৎ করেই সুধাকর পাশবিক রোষে আওরঙ্গজেবকে আক্রমণ করে বসে। আওরঙ্গজেব হাতির মাথার বর্ষাবিদ্ধ করেন। এতে হাতিটি আরও ক্ষেপে যায়। সুধাকর তখন আওরঙ্গজেবের ঘোড়াটিকে কাবু করে, ফলে তিনি মাটিতে পড়ে যান। অন্যরা সাহায্য করার চেষ্টা করেন। সুজা ও রাজা জয়সিং অস্ত্র হাতে এগিয়ে আসেন। আতশবাজি নিক্ষেপ করে হাতিকে লক্ষ্যচ্যুত করার চেষ্টা করে প্রহরীরা, কিন্তু তাতে কাজ হয়নি। কেবল সুরত সুন্দরী আওরঙ্গজেবের কাছ থেকে সুধাকরকে ফিরিয়ে আবার লড়াইয়ের মত্ত করতে সক্ষম হয়। উল্লেখ্য, এই জীবন মরণ লড়াইয়ে দারা শুকোহকে কোথাও দেখা যায়নি। এই ঘটনার লিখিত বিবরণের জন্য ভূমিকার কোনো কথা নেই। আর টিকে থাকার ছবিতে দারাকে পেছনে ওঁত পেতে থাকতে দেখা যায়। তিনি তখন ক্ষতি ও গৌরব উভয় থেকেই নিরাপদ দূরত্বে ছিলেন। ফার্সি কবিতার মাধ্যমে আওরঙ্গজেবের সাহসিকতা স্মরণীয় করে দেখেছেন শাহজাহানের রাজকবি আবু তালেব কালিম। তিনি চমৎকারভাবে বর্ণনা করেছেন কিভাবে আওরঙ্গজেবের বর্ষা বিদ্যুৎ গতিতে সুধাকরের মাথায় আঘাত করেছিল। তারপর যুবরাজের বর্ষার আঘাতে হাতির মনকে বিষিয়ে পাগল করে দিল। আওরঙ্গজেবের সাহসিকতার প্রশংসা করেন শাহজাহান। অন্তত এক মুহূর্তের জন্য হলেও তিনি তার নিজের ছবি দেখিয়েছিলেন তার ছেলের মধ্যে। শাহজাহানের দরবারি ইতিহাস লেখকেরা একমত হয়ে আওরঙ্গজেবের ভয়হীন এই কৃতিত্বের সাথেও ১৬১০ সালে শাহজাহানের সাথে কুরুদ্ধ এক সিংহের মোকাবিলার তুলনা করেন। এই ঘটনা দেখেছিলেন শাহজাহানের বাবা জাহাঙ্গীর। কয়েক বছর পর সাম্রাজ্য পরিচালনায় সহায়তা করার জন্য আওরঙ্গজেবকে দরবার থেকে দূরে পাঠিয়ে দেন শাহজাহান। তখন আওরঙ্গজেবের বয়স মাত্র ১৬। ১৬৩৫ থেকে ১৬৫৭ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর ধরে আওরঙ্গজেব মোগল সাম্রাজ্য চষে বেড়ান। বলখ, বুন্দেলখন্দ, কান্দাহারে লড়াই করেন। গুজরাট, মুলতান ও দাক্ষিণাত্য পরিচালনা করেন। যুবরাজ এইসবের মধ্যেও উপভোগের জন্য সময় বের করে নিতেন। হীরাবাই জৈনাবাদীর সাথে ঝড়ো রোমান্সে মেতে ওঠার সময়ও বের করে নিয়েছিলেন। ১৬৫৩ সালে আওরঙ্গজেব বুরহানপুরে তার মামার বাড়ি বেড়াতে গিয়ে গাছ থেকে আম পাড়ার
খেলায় মত্ত হীরাবাইকে দেখে তার প্রেমে বিভোর হয়ে পড়েন। মেয়েটি ছিলেন গায়িকা ও নর্তকী। দুজনে প্রেমের বন্ধনে আবদ্ধ হন। গুঞ্জন রয়েছে যে আওরঙ্গজেব এই তরুণীর এতটাই অনুগত হয়ে পড়েছিলেন যে তিনি এমনকি সারা জীবনের জন্য মদ্যপান না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু হায়, হীরাবাই ১ বছরের কম সময়ের মধ্যেই মারা যান। তাকে আওরঙ্গাবাদে সমাহিত করা হয়। এ ধরনের চমকপ্রদ মুহূর্ত সত্ত্বেও আওরঙ্গজেব তার প্রাপ্তবয়স্ক রাজপুরুষালী আমলে রাষ্ট্রীয় কাজেই বেশিরভাগ সময় ব্যয় করতেন। রাজপরিবার থেকে আওরঙ্গজেবের দূরে থাকাও তাকে তার বাবার হৃদয়কে স্নেহসিক্ত করতে পারেনি। তিনি তার ২২ বছরের এই সময়কালে খুব কমই রাজদরবারে এসেছেন। বিশেষ ঘটনায়, যেমন ১৬৩৮ সালে তার প্রথম বিয়ের সময় এসেছিলেন। প্রশাসনিক ও সামরিক অভিযান ও উভয় দিক থেকেই নিজেকে দক্ষ প্রমাণ করেছিলেন আওরঙ্গজেব। তবে প্রায়ই দিল্লির সিদ্ধান্তে হতাশ হতেন। দৃশ্যত তার সাফল্য ক্ষুণ্ণ করার জন্যই এমনটা করা হতো। উদাহরণ হিসেবে ১৬৫০-এর দশকের ঘটনা বলা যায়। দাক্ষিণাত্যে তার কয়েকটি প্রায় জয়ের মুহূর্তে তাকে বাধ্য করা হয় প্রত্যাহারের জন্য। দারা শুকোহ তাগিদে এই আদেশ জারি করেছিলেন শাহজাহান। আওরঙ্গজেব তার ২০ ও ৩০-এর কোঠায় বয়সকালে যখন যুদ্ধক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছিলেন, প্রশাসনিক সক্ষমতা বাড়াচ্ছিলেন, দুর্ধর্ষ খ্যাতি অর্জন করেছিলেন, তখন দারা শুকোহ দরবারের আয়েশি জীবনযাপন করেছিলেন। শাহজাহানের বড় ছেলে পরিচিত ছিল দার্শনিক আগ্রহের জন্য। হিন্দু ও মুসলিম সাধু সন্ন্যাসীদের সাথে বুদ্ধিবৃত্তিক আলোচনায় দিন কাটত তার। কাগজে কলমে দ্বারা সবসময় আওরঙ্গজেবের চেয়ে এগিয়ে ছিলেন। বড় ভাই মোগল মনসব ব্যবস্থায় ছিলেন উচ্চ পদবীর অধিকারী। শাহজাহান তাকেই সিংহাসনে আসীন দেখতে চান বলে ব্যাপকভাবে ধারণা করা হতো। কিন্তু দারা কেন্দ্রীয় রাজদরবারের অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে থাকা প্রকৃত দুনিয়ার অভিজ্ঞতার অভাবে ছিলেন। আর এটি পরে মারাত্মক অসুবিধা হিসেবে পরিগণিত হয়েছিল। লোকরঞ্জক স্মৃতিতে প্রায়ই দারা শুকোহ উচ্ছ্বসিত প্রশংসা করা হয়। ভারতীয় ইতিহাসে বড় কী হতো যদি বিবেচনা করা হয় তাকে। ধর্মান্ধ আওরঙ্গজেবের বদলে ষষ্ঠ মোগল বাদশাহ যদি হতেন উদার দ্বারা, তবে কি হতো? ইতিহাস কি ভিন্ন দিকে মোড় নিত? সাম্প্রদায়িক সময়েও অনেকে শহীদ নাদিমের দ্বারা নাটকের উদ্দীপ্ত হয়ে প্রশ্ন করেন, বাদশাহ হলে কি দ্বারা ১৯৪৭ সালে ভারতবর্ষের নৃশংস বিভক্তি অনেক আগেই নাকচ করতে পারতেন? অযাচিত নস্টালজিয়া রেখে বলা যায়, বাস্তবতা হলো এই যে, জয়ী হতে বা মোগল সাম্রাজ্য শাসন করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি ছিল না দারার। হিন্দুস্তানের মুকুটের জন্য ৪ ভাইয়ের মধ্যকার অনিবার্য মোকাবিলায় দারার অসুস্থ বাদশাকে সাথে রাখাটা আওরঙ্গজেবের জোট কৌশলগত দক্ষতা ও মোগল সাম্রাজ্য কয়েক দশক ধরে ঘুরে যে রাজনৈতিক বিচক্ষণতা অর্জন করেছিল, তার সাথে পাল্লা দেওয়ার মতো ছিল না। বিশ্ব জয় করলেন আওরঙ্গজেব। ইহা তখত ইহা তাবুত, হয় সিংহাসন নয়তো কবর, মুঘল রাজত্বের একটি মন্ত্র। শাহজাহান ১৬৫৭ সালের সেপ্টেম্বর মাসের এক সকালে জেগে মারাত্মক অসুস্থতা বোধ করলেন। প্রাসাদের বারান্দায় প্রজাদের সামনে হাজির হওয়ার দৈনন্দিন কাজটিও করতে পারলেন না। তিনি এই দিনের দরবারেও বাতিল করে দিলেন। শাহজাহান ১ সপ্তাহেরও বেশি সময় জনসাধারণের সামনে উপস্থিত হতে পারলেন না। ফলে যা ক্ষতি হওয়ার হয়ে গেল। বাদশার অসুস্থ হওয়ার খবর তীব্র বেগে সারা দেশে ছড়িয়ে পড়ল। দোকানদারেরা আতঙ্কিত হলো, লুটপাট বেড়ে গেল। শাহজাহানের ৪ ছেলের মনে করলেন তাদের বাবার মৃত্যু দ্বারপ্রান্তে। ফলে তারা ক্ষমতার এই শূন্যতা সুযোগ গ্রহণ করতে দৃঢ় প্রতিজ্ঞ হলেন। প্রচলিত মোগল প্রথা অনুযায়ী ছলে বলে কলে কৌশলে
যিনি জয়ী হবেন তিনি হবেন হিন্দুস্তানের পরবর্তী সম্রাট। সংঘাত বন্ধ হতে লাগলো প্রায় 2 বছর। সংঘাত বন্ধ হতে লাগলো প্রায় 2 বছর এবং আওরঙ্গজেব অবিসংবাদিত বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করলেন। সিংহাসনে উত্তরণের পরিক্রমায় আওরঙ্গজেব তার 3 ভাই দারা, শুকো, শাহ সুজা ও মুরাদ ও বাবা শাহজাহানকে পরাভূত করেছিলেন। 1660-এর দশকে শেষ দিকে পরিবারের ঘনিষ্ঠদের বিরোধ নিষ্পত্তি করার প্রক্রিয়ায় আওরঙ্গজেব তার 2 ভাইকে মৃত্যুদণ্ড দেন। আরেকজনকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করেন। বাবাকে তিনি আটকিয়ে রাখেন আগ্রার লালকেল্লায়। অবিভক্ত মুঘল সাম্রাজ্য শাসন করার জন্য একমাত্র আওরঙ্গজেবই এই সহিংসতা থেকে অক্ষতভাবে বের হয়ে আসতে পেরেছিলেন। ইউরোপিয়ান পর্যটকেরা মুঘল রাজপরিবারকে নিমজ্জিত করা নৃশংস রক্তাক্ত উত্তরাধিকার লড়াইয়ে আতঙ্কিত হয়েছিলেন। কয়েক দশক পর মুঘল ভারত সফরকারী ইতালি জেমেলি ক্যারেরি পারিবারিক দ্বন্দ্বকে অপ্রাকৃত যুদ্ধ হিসেবে অভিহিত করেন। আওরঙ্গজেবের শাসনকালে শেষ দিকে সুরাত ইস্ট ইন্ডিয়া কোম্পানির চ্যাপলিন জন অভিংটন এই ধরনের বর্বর আত্মদানের নিন্দা করেছিলেন। বিষয়টিকে অমানবিক হিসেবে অভিহিত করে সমাপ্তি টেনেছেন। ফ্রান্সিস বার্নিয়ার ও নিকোলাও মানুচির মতো অন্যান্য ইউরোপিয়ান পর্যটক লেখক এসব ঘটনা নিয়ে জালিয়াতপূর্ণ ও বিভীষিকাময় দম বন্ধ করা বক্তব্য দিয়েছিলেন। 4 ভাইয়ের বিশেষ করে আওরঙ্গজেবের আধিপত্য বিস্তারের লোলুপতা নিয়ে কথা বলেছেন। ভারতীয় পর্যবেক্ষকেরাও এই ঘটনা উল্লেখ করেছেন, তবে তারা ঘটনার অনেক কম আশ্চর্য হয়েছেন। অন্তত শুরুতে এই নির্মমতা সম্পর্কে কম সরব ছিলেন। মোগল রাজকীয় ব্যবস্থা দীর্ঘ সময় ধরে সুস্পষ্টভাবে ফরাসি বাক্য ইয়া তকত ইয়া তাবুত, হয় সিংহাসন নয়তো কবর নীতিতে পরিচালিত হতো। শাহজাহান তার 2 ভাইকে খুন করার নির্দেশ দিয়েছিলেন। তিনি 2 ভাতিজা ও 2 কাজিনকে মৃত্যুদণ্ড দেন। 1628 সালে সিংহাসন দখল করার পর পারিবারিক পরিস্থিতি সাক্ষী দিচ্ছে যে শাহজাহানের বাবা জাহাঙ্গীর দায়ী ছিলেন জাহাঙ্গীরের ছোট ভাই দানিয়েলের মৃত্যুর জন্য। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে দানিয়েল মারা গিয়েছিল বিষাক্ত মদ পানে। এমনকি বাবর ও হুমায়ুনের মতো মোগল শাসনের প্রাথমিক যুগেও ভাইয়ের বিরুদ্ধে ভাই, বাবার বিরুদ্ধে ছেলের সহিংস সংঘাত দেখা গেছে। অবশ্য আওরঙ্গজেব ও তার ভাইয়ের মধ্যে সিংহাসন নিয়ে লড়াই প্রত্যাশিত হলেও সময় বা সংঘাতের ফলাফল পূর্ব নির্ধারিত ছিল না। শাহজাহান 1657 সালে ছিলেন 65 বছর বয়স্ক। তখনই তার আগের 4 মোগল সম্রাটের চেয়ে তিনি অনেক বেশি দিন জীবিত ছিলেন। কিন্তু তার সত্ত্বেও তার অসুস্থতা ছিল আকস্মিক ও অপ্রত্যাশিত। কী কারণে শাহজাহান মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন সে ব্যাপারে পর্যবেক্ষকেরা একমত নন। ইতালির ভ্রমণকারী নিকোলি মানুচি তার বিশেষ রং চং মাখানো কায়দায় দাবি করেছেন যে অসংবৃত এই শাসক অতিরিক্ত মাত্রায় যৌনশক্তিবর্ধক ঔষধ গ্রহণ করেছিলেন। মানুচির স্বদেশী ক্যারেরীয় উপসংহার টেনেছেন এই বলে যে অসম্ভব আবেগের বশবর্তী শাহজাহান একজন বুড়ো মানুষের স্বাভাবিক অবস্থার চেয়ে অনেক বেশি যৌনতার কাজে মজে গিয়েছিলেন। তবে বাস্তবে তার অসুস্থতার মূল কারণ হতে পারে মূত্রথলি বা অস্ট্রিক কোনো রোগ, যে কারণেই তিনি অসুস্থ হয়ে থাকুন না কেন। এর ফলে উত্তরাধিকার লড়াই শুরু হয়েছিল। তবে 4 যুবরাজের মধ্যকার সংঘাতের ভিত্তি আরও অনেক আগেই প্রস্তুত হয়েছিল। আওরঙ্গজেব 1650-এর দশকে প্রথম দিকে দ্বারা শিকোহ বিরোধিতার লক্ষ্যে শাহ সুজা ও মুরাদের সঙ্গে গোপন মিত্রতার বন্ধনে আবদ্ধ হন। 3 ছোট ভাই জানতেন যে তাদের বাবা তার বড় ছেলেকেই পছন্দ করেছেন এবং দারাও হয়তো একই সময় তার ভাইদের খুন করার নিজস্ব পরিকল্পনা প্রণয়ন করেছিলেন। সেই 1652 সালের দিকে সমসাময়িক একটি ফরাসি ভাষ্য দারাকে তার ভাইদের রক্ত পানের করতে তৃষ্ণার্ত নেকড়ে হিসেবে অভিহিত করা হয়েছে।
উত্তরাধিকার যুদ্ধ চলাকালে বলা হয়ে থাকে, শাহজাহানের কাছে একটি চিঠি পাঠিয়ে আওরঙ্গজেব আবারও দারার খুনের প্রবৃত্তির কথা, বিশেষ করে আওরঙ্গজেবের নির্দোষ রক্ত নিতে তার ব্যগ্রতার কথা জানিয়েছিলেন। তবে সময়ের পরিক্রমা দেখা যায় ভাতৃহত্যার কাজটি করেছিলেন আওরঙ্গজেবই। শাহজাহানের অসুস্থতার সময় দিল্লির দরবারে উপস্থিত ছিলেন একমাত্র দারা শিকোহ। তার ভাইয়েরা তখন সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ন্ত্রণ করছিলেন। তবে শাহ সুজা নিয়ন্ত্রণ করতেন বাংলা, পশ্চিমের মুরাদ পরিচালনা করতেন গুজরাট, আর দক্ষিণে আওরঙ্গজেব নিয়োজিত ছিলেন দক্ষিণাত্যে। ভাইদের কাছে সংবাদ প্রবাহ নিয়ন্ত্রণ করার চেষ্টায় দ্বারা চরদের আটকিয়ে ও রাস্তা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু তাতে কাজ হয়নি। শাহজাহানের অসুস্থতার খবর শুনেই তিন ভাই দারার ক্ষমতা গ্রহণ, তাদের খুন করা ষড়যন্ত্র ও তাদের বাবাকে বন্দি করা নিয়ে গুজব নিয়ে তাদের কান ভারী করে ফেলেন। চারমাত্রিক প্রতিযোগিতা দানা বেঁধে ওঠার প্রেক্ষাপটে সাম্রাজ্যের অভিজাতেরাও পক্ষ অবলম্বন করেন। শাহ সুজা ও মুরাদ ছিলেন প্রবল প্রতিদ্বন্দ্বী, উভয়ের হাতে ছিল বিপুল সমর্থন। তবে মূল প্রতিযোগিতা হয়েছিল দারা ও আওরঙ্গজেবের মধ্যে। বেশিরভাগ মোগল আভিজাত্য এই দুজনের কোনো একজনকে সমর্থন করতেন। রাজপরিবারের নারীরাও মুঘল উত্তরাধিকার লড়াইয়ে জড়িত হয়ে পড়েছিল। শাহজাহানের তিন মেয়ের তাদের প্রিয়জনকে সিংহাসনে বসানোর জন্য বাছাই করে নেন। বড় মেয়ে জাহানারা সমর্থন করতেন দারা শিকোহকে, মেজ মেয়ে রোশনারা সমর্থন করতেন আওরঙ্গজেবকে, আর সবার ছোট মেয়ে গোহারার ছিলেন মুরাদের পক্ষে। দারার বিরুদ্ধে প্রথম পদক্ষেপ হিসেবে মুরাদের সাথে শিথিল মিত্রতা আবদ্ধ হন আওরঙ্গজেব। বাবার মৃত্যু নিয়ে ভুল খবর বিশ্বাস করে 1657 সালে ডিসেম্বরে মুরাদ নিজেকে বাদশাহ ঘোষণা করেন। গুজরাতে অভিষেক অনুষ্ঠানেও আয়োজন করলেন। আওরঙ্গজেবের কাছে আগে ভাগে মুরাদের নিজেকে সম্রাট ঘোষণার চেয়েও বেশি হুমকিপূর্ণ ছিল মোগল সাম্রাজ্যের অন্যতম সম্পদশালী রাজ্য গুজরাতে মুরাদের শক্তিশালী অবস্থান ও তার হাতে বিপুল পরিমাণ সৈন্য। ছোট ভাইকে মিষ্টি কথায় তুষ্ট করে গুজরাট থেকে বের করার জন্য আওরঙ্গজেব তাকে প্রতিশ্রুতি দেন। আওরঙ্গজেব ওয়াদা করেন যে দারা শিকোহ ও শাহ সুজাকে পরাজিত করার পর তিনি মুঘল সাম্রাজ্যের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল মুরাদের নিয়ন্ত্রণে ছেড়ে দেবেন। ইতিহাসবিদ ঈশ্বর দাস জানান যে আওরঙ্গজেব এমনকি তার ভাইকে একটি ফরাসি প্রবাদ বাক্যের উদ্ধৃতিও দেননি, দুই হৃদয় একসাথে হলে চিরে যায় পর্বত। এই ইতিহাসবিদ ঈশ্বর দাস জানান যে আওরঙ্গজেব এমনকি তার ভাইকে একটি ফরাসি প্রবাদ বাক্য উদ্ধৃতি দেন, দুই হৃদয় একসাথে হলে চিরে যায় পর্বত। এই কপটতার কাজ হয়। গুজরাট থেকে বের হয়ে আসেন মুরাদ। আওরঙ্গজেবের বাহিনীর সাথে তার বাহিনী মিলে 1658 সালে এপ্রিলে উজ্জয়িনীর কাছে ধারমতের রাজকীয় বাহিনীকে পরাজিত করে দুই ভাইয়ের পরবর্তী গন্তব্য ছিল দিল্লি। তখন তাদের লক্ষ্য মোগল সাম্রাজ্যের কেন্দ্র জয় করা। আওরঙ্গজেব ও মুরাদের যৌথ বাহিনী 1658 সালে মে মাসের এক প্রচণ্ড উত্তপ্ত দিনে আগ্রার ঠিক পূর্ব প্রান্তে দারা শিকোহ 50,000 সদস্যের শক্তিশালী বাহিনীর মুখোমুখি হয়। শামুগড়ের লড়াই হিসেবে বর্তমানে পরিচিত এই প্রচণ্ড সংঘাতই মুঘল উত্তরাধিকার সংকটের ফয়সালাসূচক মুহূর্ত বিবেচিত হয়। সংঘর্ষের আগে দিন আওরঙ্গজেব তার ও মুরাদের বাহিনীকে বিশ্রামে রাখেন, আর দারার সৈন্যরা ভারী যুদ্ধ সাহায্যে প্রচণ্ড রোদে তাদের শত্রুর বাহিনীর প্রতীক্ষায় থাকে। তবে তাদের শক্তির ক্ষয় হয়। দারার সেনাবাহিনী অনেকে গরমে কাবু হয়ে পড়ে। তাদের শেষ করার জন্য শত্রুর আঘাতের প্রয়োজন পড়েনি। পরের দিন ভোরে শুরু হলো যুদ্ধ। উভয় পক্ষেই গোলন্দাজ বাহিনী, অশ্বারোহী বাহিনী, তীরন্দাজ যুদ্ধ হাতি বাহিনী ও পদাতিক বাহিনীকে সুসজ্জিত ছিল। আওরঙ্গজেব ও দারা উভয়েই নিজ নিজ হাতিতে সওয়ার হয়ে তাদের বাহিনীর শীর্ষে অবস্থান করছিলেন। তাদের বাহিনী প্রবল যুদ্ধ করেছিল।
18 শতকের এক ইতিহাসবিদের ভাষায় যুদ্ধের তীব্র শব্দ এই সন্ত্রাস জর্জরিত ময়দানের উপর উঠে গিয়েছিল। দিনের শেষ ভাগে আওরঙ্গজেবের সৈন্যরা দারা শিখোহকে বহনকারী যুদ্ধ হাতিকে লক্ষ্য করে কামানের গোলা ও রকেট নিক্ষেপ করার মতো অবস্থানে অগ্রসর হয়ে পড়ে। জীবন বিপন্ন হওয়ার আশঙ্কায় দারা হাতি থেকে নেমে ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। তিনি পেছনে রেখে যান একটি বিশৃঙ্খল ও মনোবলহারা বাহিনী। এই বাহিনী অল্প সময়ের মধ্যেই পর্যুদস্ত হয়। দারা শিকোহ আগ্রায় পালিয়ে যান। সেখানে লাল কেল্লার শাহজাহান আয়েশের অবস্থান করেছিলেন। দারা এরপর দিল্লি হয়ে লাহোরে আত্মগোপন করেন। বড় ভাই যখন বন্দী হওয়া থেকে রক্ষা পেতে ছুটছেন, তখন আওরঙ্গজেব ও মুরাদ আগ্রার লাল কেল্লার দিকে অগ্রসর হন। শাহজাহান তখন সুস্থ হয়ে উঠলেও ছিলেন নামমাত্র সম্রাট। শাহজাহান চেষ্টা করেছিলেন আওরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করার। তিনি এমনকি ইউসুফ নবী ও ইয়াকুব নবীর কয়েক বছরের বিচ্ছেদের পর মিলন হওয়া নিয়ে পবিত্র কোরআনে থাকা ঘটনার উদ্ধৃতিও দেন। তিনি চাচ্ছিলেন ছেলেকে মিষ্টি কথায় ভুলিয়ে তার সাথে সাক্ষাৎ করতে। প্রতারিত হওয়ার শঙ্কায় আওরঙ্গজেব তা প্রত্যাখ্যান করেন। এর বদলে 1658 সালে জুনের শুরুতে তিনি ও মুরাদ আগ্রা দুর্গ অবরোধ করে এর পানি সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেন। শাহজাহান ছিলেন দুর্গের ভেতরে। কয়েকদিন পর তিনি দুর্গের ফটক খুলে দিয়ে তার কোষাগার ও অস্ত্রভাণ্ডার ও নিজেকে তার ছোট দুই ছেলের কাছে উন্মুক্ত করে দেন। বড় মেয়ে জাহানারাকে মধ্যবর্তিতাকারী হিসেবে ব্যবহার করে শেষ চাল হিসেবে শাহজাহান সাম্রাজ্যকে 5 ভাগে ভাগ করার একটি প্রস্তাবে রাজি করানোর চেষ্টা করেছিলেন আওরঙ্গজেবকে। তিনি 3 ভাইকে সাম্রাজ্যের 3 অংশ এবং আওরঙ্গজেবকে বড় ছেলের মোহাম্মদ সুলতানকে একটি অংশ প্রদান করার প্রস্তাব করেন। শাহজাহানের অবশিষ্ট সমর্থকদের অনেকেই দ্রুততার সাথে আওরঙ্গজেবের বিজয়কে মেনে নেয়। এমনকি তাদের অবরোধ সম্পূর্ণ করার আগে তারা তার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেছিলেন। কয়েক সপ্তাহের মধ্যে আওরঙ্গজেব ও মুরাদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। মুরাদ তার সৈন্যদের বেতন বাড়িয়ে দেন, দ্রুত পদোন্নতির প্রতিশ্রুতি দেন। আনুগত্য বদল করার জন্য আওরঙ্গজেবের সৈন্যদের অনেককে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। বড় ভাইয়ের তাগিদ সত্ত্বেও দারা শিকোহ পিছু ধাওয়ার ব্যাপারে গড়িমসি করতে থাকেন মুরাদ। তিনি এমনকি আওরঙ্গজেবের সাথে বৈঠকও এড়িয়ে যান। আওরঙ্গজেবের তখন সিদ্ধান্ত নেওয়া হয় মুরাদ তার কার্যকারিতা হারিয়ে ফেলেছে। আওরঙ্গজেব 1658 সালের গ্রীষ্মের ছোট ভাইকে তার সাথে ব্যক্তিগত সাক্ষাতে প্রলুব্ধ করতে অসুস্থতার ভান করেন। খাওয়া দাওয়ার পর মুরাদ বিশ্রাম নিতে রাজি হয়ে নিরস্ত্র হন। এই কাহিনীর পরবর্তীকালে সংস্করণগুলোতে বলা হয় যে মুরাদ মদ্যপান করেন বা মর্দনকারীদের দক্ষ হাতের কারসাজিতে আয়েশের জগতে চলে যান। তরুণ যুবরাজের চিন্তাভাবনা বিনাশ করে দেয়া ভোগে লিপ্ত হন। তাকে গভীরভাবে অবচেতন করে ফেলা হয়। প্রতিরক্ষাহীন হওয়ার মাত্র আওরঙ্গজেব সৈন্যরা মুরাদকে গ্রেফতার করে শৃঙ্খলাবদ্ধ করে ফেলে। ছোট ভাইয়ের 20,000 সদস্যের বাহিনীকে আশ্বস্ত করে নিতে বিলম্ব করেনি আওরঙ্গজেব। হিন্দুস্তানের সম্রাট। উৎসব যখন খোদ বেহেশতের মতো সজ্জিত হয়, তখন আকাশও তাদের আসন ছেড়ে নৃত্য করে। কাফি খানের উদ্ধৃতি আওরঙ্গজেবের প্রথম অভিষেকের বর্ণনা এইভাবেই দিয়েছেন 18 শতকের এই ইতিহাসবিদ। মুরাদ কারারুদ্ধ, শাহজাহান বন্দী, দারা পলাতক। এমন অবস্থায় প্রথম অভিষেক অনুষ্ঠান আয়োজন করতে যথেষ্ট বেশি সময় নিয়েছিলেন আওরঙ্গজেব। 1658 সালের 31 জুলাই জ্যোতিষীদের কাছে শুভ বলে বিবেচিত দিনটিতে দিল্লির শালিমার গার্ডেন্সে নিজেকে সম্রাট ঘোষণা করে আলমগীর বিশ্বজয়ী খ্যাত রাজকীয় পদবি গ্রহণ করেন তিনি। আওরঙ্গজেবের মুঘল প্রজা অনুসরণ করে সঙ্গীদের আয়োজন করার নির্দেশ দেন, উপহার বন্টন করেন, তবে নিজের নামে মুদ্রা প্রচলন ও জুমার নামাজের খুতবা প্রদানের রীতি অনুসরণ করা থেকে বিরত থাকেন। স্বল্প পরিসরের অনুষ্ঠান হলেও এর মাধ্যমে আওরঙ্গজেব যুগের সূচনা ঘটে।
কয়েক বছর পর আঁকা প্রথম অভিষেক অনুষ্ঠানের ছবিতে একই সাথে সরলতা ও উদ্দীপনার সমবেত দৃষ্টিগোচর হয়। ছবিতে কালো দাড়িতে তরুণ আওরঙ্গজেবের হাঁটু ভাঁজ করে বসে রয়েছেন রাজদরবার সফরকারী। পরবর্তীকালে লোকজন তার উঁচু নাসিকা ও জলপাই রঙের যে ত্বকের বর্ণনা দিয়েছেন, এই এমনই দেখা যায়। ছবিতে তিনি সোজা হয়ে বসেছিলেন। শেষ বয়সে তার কাঁধ ঝুঁকে পড়ার যেসব ছবি দেখা যায় তা এতে অনুপস্থিত। ছবিতে আর মাত্র 2টি মনুষ্য দৃশ্যমান। এতে অনুষ্ঠানটি যে সংক্ষিপ্ত ছিল তার ইঙ্গিত মেলে। অখণ্ড মুঘল সাম্রাজ্যের সমৃদ্ধিমান সম্পূর্ণ শাসকের উচ্চাশায় আঁকা ছবিতে বেহেশতি অনুমোদনের চিহ্ন হিসেবে উপরে কালো মেঘ ভেদ করে সদ্য মুকুট পরা সম্রাটের উপর আলোর ঝর্ণাধারা নেমে আসতে দেখা যায়। প্রাথমিক ও অভিষেকের পর আওরঙ্গজেব তার তখনও মুক্ত থাকা 2 ভাই দারা ও শিকোয়া ও শাহ সুজাকে বাগে আনার কাজ শুরু করলেন। আওরঙ্গজেব কয়েক মাস ধরে দারাকে অনুসরণ করে গেলেন। তাকে তিনি প্রথমে লাহোরে শনাক্ত করেন, তারপর তাকে মুলতানে তাড়িয়ে নেন। পরে আবার দক্ষিণে সিন্ধু নদ পথে এগিয়ে চলেন। ধরা পড়ার এড়ানোর জন্য দারা শিকোয়া তার ক্রমশ ছোট হতে থাকা বাহিনীকে দুর্গম এলাকা দিয়ে পরিচালিত করেন। কখনো বিশুদ্ধ পানির ধারা এড়িয়ে জঙ্গল কেটে সফর করতে থাকেন। শেষ পর্যন্ত তিনি গুজরাটে তার পথ চলা সমাপ্তি টানেন। ততদিনে অনেক সমর্থকই তার সাথে ছিল না। 1658 সালে সেপ্টেম্বরে দারাকে ধরার কাজটি তার অনুগত কর্মকর্তাদের হাতে ন্যস্ত করে আওরঙ্গজেব দিল্লির দিকে যাত্রা শুরু করেন শাহ সুজাকে সামাল দেওয়ার জন্য। শাহ সুজা আগের বছরটি অত্যন্ত ব্যস্ত কাটিয়েছেন। 1657 সালে শাহজাহানের অসুস্থতার খবর পেয়ে তিনি নিজেকে বাদশাহ ঘোষণা করে জাঁকজমকপূর্ণ আবুল ফৌজ বিজয়ের পিতা নাসরুদ্দিন বিশ্বাসের রক্ষক মোহাম্মদ তৃতীয় তৈমুর দ্বিতীয় আলেকজান্ডার শাহ সুজা বাহাদুর গাজী পদবি ধারণ করেন। তবে শাহ সুজার মুঘল সাম্রাজ্যে শাসন করার স্বপ্ন স্বল্পস্থায়ী হয়েছিল। 1658 সালে ফেব্রুয়ারিতে শাহ সুজা যুদ্ধে নামেন দারা শিকোয়া বাহিনীর বিরুদ্ধে। বেনারসের কাছে হওয়া এই যুদ্ধে দারার বাহিনীর নেতৃত্বে ছিল তার ছেলে সুলাইমান শিকোয়া। যুদ্ধে শাহ সুজা শোচনীয়ভাবে পর্যুদস্ত হন। এর এক প্রতিবেদন অনুযায়ী যুদ্ধক্ষেত্রে এত রক্ত ঝরেছিল যে ঘাসগুলো টিউলিপ ফুলের রং ধারণ করেছিল। 1658 সালের মে মাসে সুজাকে এক চিঠিতে লিখে আওরঙ্গজেব জানালেন, তিনি যদি সম্রাট ঘোষণা থেকে সরে আসেন তবে তার উপর আওরঙ্গজেব সাম্রাজ্যের পূর্ণ অংশের শাসনভার ন্যস্ত করবেন। সুজা প্রস্তাবটি প্রত্যাখ্যান করে যুদ্ধে প্রস্তুতি নেওয়া শুরু করেন। আওরঙ্গজেব ও সুজা 1659 সালের জানুয়ারিতে এলাহাবাদের উত্তর পশ্চিম দিকে খাজুয়ায় যুদ্ধ নামেন। শেষ মুহূর্তে শাহজাহানের সাবেক অনুগত রাজপুত যশবন্ত সিং দল ত্যাগ করা সত্ত্বেও সুজার চেয়ে আওরঙ্গজেবের বাহিনী ছিল অনেক বড়, 2:1। কিন্তু তবুও তীব্র লড়াই হয়। জানা যায় এক পর্যায়ে আওরঙ্গজেব তার হাতির পাগুলো বেঁধে ফেলার হুকুম দেন প্রাণীটির পলায়ন রোধ করার জন্য। আওরঙ্গজেবের দৃঢ়তা তার লোকদের মনোবল চাঙ্গা করে। তারা সুজার বাহিনীকে পরাজিত করে। সুজা পালিয়ে যান। পরে 1.5 বছর ধরে আওরঙ্গজেবের বাহিনী ক্রমাগত সুজাকে তাড়িয়ে বেড়াতে থাকেন। শেষ পর্যন্ত তাকে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়। 1660 সালে মে মাসে শাহ সুজা তার পরিবার নিয়ে নৌপথে ঢাকা ছাড়েন। তারা বার্মায় যান। সেখানে তারা আরাকানের শাসকের হাতে মারা পড়েন। আরাকানের শাসক উদ্ভব আশঙ্কা করেছিলেন যে মোগল যুবরাজ অভ্যুত্থান করতে পারেন, তবে এসব ঘটনার সত্যতা ও সুজার মৃত্যু নিয়ে অস্পষ্টতা রয়েছে। এইদিকে ভারতবর্ষে উত্তরাধিকার লড়াইয়ের শেষ বড় যুদ্ধটি হয় 1659 সালের মার্চের 3 দিন। দারা 20,000 লোকের বাহিনী গঠন করে আজমিরের বাইরে
পাহাড়ে পাহাড়ে অবস্থান গ্রহণ করেন। তিনি আশা করেছিলেন এই বন্ধুর এলাকায় পরীক্ষা ও প্রতিরক্ষা প্রাচীরের জন্য সৈন্য স্বল্পতা কাটাতে সহায়ক হবে। আওরঙ্গজেব গোলন্দাজ বাহিনী দিয়ে লড়াই শুরু করেন। 2 দিন ধরে এই আক্রমণ চালানো হয়, ফলে পুরো এলাকা ঘন ধোঁয়াশায় ঢেকে যায়। আওরঙ্গজেবের দরবারি ইতিহাসবিদের ভাষায় বারুদের ধোঁয়া বজ্রসহ প্রবল মেঘের মতো যুদ্ধক্ষেত্র অন্ধকার করে ফেলে, এমনভাবে স্ফুলিঙ্গ সৃষ্টি করে ভূমি জলে ওঠল যে এমন এমনভাবেই স্বস্ফুলিঙ্গ সৃষ্টি হয়, ভূমি জ্বলে উঠল, যেন মনে হলো আমরা পরশ পাথরে শক্তি দেখিয়েছি। আওরঙ্গজেব তৃতীয় দিনে দারার একটি অংশের দিকে আক্রমণ কেন্দ্রীভূত করলেন। রাজকীয় বাহিনীর বেশিরভাগ অংশ সামনাসামনি যুদ্ধ করলেও একটি অংশ গোপনে পেছনে চলে গিয়েছিল। তারাই যুদ্ধকে আওরঙ্গজেবের অনুকূলে নিয়ে আসে। সেনাবাহিনীর পেছনে অবস্থান নিয়ে নিজের বাহিনীর কচুকাটা অবস্থা দেখে আবারও জীবন বাঁচাতে পালিয়ে যান দারা। 3 মাস ধরে পালিয়ে বেড়ালেন দারা। তারপর ভুল করে মালিক জিওয়ান নামের এক আফগান গোত্রপতির আশ্রয় কামনা করলেন। কয়েক বছর আগে তিনি শাহজাহানের কাছে করুণা ভিক্ষা করে এই লোকের জীবন রক্ষা করেছিলেন। কিন্তু ভাবাবেগ আক্রান্ত না হয়ে মালিক জিওয়ান দ্রুত দারাকে গ্রেপ্তার করে আওরঙ্গজেবের বন্দী হিসেবে তাকে দিল্লি পাঠিয়ে দেন। জীবন ও মৃত্যু। একজন সম্রাটকে কোমলতা ও কঠোরতার মাঝামাঝি অবস্থান গ্রহণ করতে হয়। আওরঙ্গজেব প্রথমবারের মতো নিজেকে মুঘল সাম্রাজ্যের বাদশাহ হিসেবে ঘোষণা করার প্রায় 1 বছর পর 1659 সালের 15 জুন তার দ্বিতীয় অভিষেক অনুষ্ঠান উদযাপন করেন। এবার মুঘল সম্পদের বিপুল জৌলুস প্রদর্শিত হয়। গায়কদের দল আওরঙ্গজেবের বিশালত্ব ঘোষণা করে, সঙ্গীতজ্ঞরা মণিমাণিক্য উপহার লাভ করেন, আর এত পরিমাণ কাপড় ব্যবহৃত হয় যে 7 মহাদেশের বণিকেরা বিপুল পরিমাণে লাভবান হয়। এবার মুদ্রা প্রচলন করা হয়। আওরঙ্গজেব আলমগীরের নামে খুতবা পাঠ করা হয়। এখন 40 বছর বয়স্ক আওরঙ্গজেব তার ক্ষমতা লাভের এই 2 বছরের দ্বন্দ্বের ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা নিরসন করতে নতুন ভূমিকায় অবতীর্ণ হন। প্রথমে দারা শোকোহর বিষয়টি ফয়সালা করার সিদ্ধান্ত নেন। তিনি ছিলেন সাবেক সম্ভাব্য উত্তরসূরির লড়াইয়ে আওরঙ্গজেবের সবচেয়ে প্রবল শত্রু। দারা শিকোহ 1659 সালে গ্রীষ্মকালের শেষের দিকে বন্দী হিসেবে দিল্লি পৌঁছেন। আওরঙ্গজেব তাকে ও তার 14 বছর বয়স্ক ছেলে শিকোহকে ছেঁড়া কাপড় পরিয়ে রাস্তায় রাস্তায় ঘোরানোর নির্দেশ দেন। পরাজিত দুজনকে খোলা রোগাক্রান্ত হাতির পিঠে চড়ানো হয়। সেপ্টেম্বরের ঝলসানো রোদে এমন করুণ দৃশ্য দেখা কঠিন ছিল। তাদের পেছনে পেছনে ছিল এক সৈনিক। তারা যাতে পালানোর বেপরোয়া কোনো চেষ্টা না করেন সেটা জানতেই সে ছিল তৈরি। অবশ্য মুঘল প্রজাদের আগেও এই ধরনের মর্যাদাহানিকর প্রদর্শনী দেখিয়েছেন দারা। বছর দেড়েক আগে শাহ সুজার পক্ষের কয়েকজনকে আগ্রায় অবমাননাকরভাবে ঘুরিয়েছিলেন, কিন্তু মুঘল যুবরাজদের সঙ্গে এমন অমর্যাদাপূর্ণ আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন বিষয়। ফ্রাঁসোয়া বার্নিয়ার বলেছেন যে সমবেত লোকজন দারা ও শুকুয়া ও তার কিশোর ছেলের প্রকাশ্যে অবমাননার এই দৃশ্য দেখে গুটিয়ে গিয়েছিলেন। পরের দিন আওরঙ্গজেবের সরাসরি নির্দেশ দ্বারা শুকুয়ার শিরচ্ছেদ করা হয়। কোনো সূত্র উল্লেখ করেছেন যে মৃত্যুদণ্ড আদেশ যৌক্তিকতা প্রতিপন্ন করতে দারার ইসলাম থেকে কথিত মুরতাদ হওয়ার কথা উল্লেখ করেছিলেন আওরঙ্গজেব। তবে অন্যরা কেবল মৃত্যুদণ্ডাদেশের কথাই উল্লেখ করেন। এর কয়েক বছর পর পূর্ববর্তী একটি খুনের বদলার অজুহাতে মুরাদকে মৃত্যুদণ্ড দেন। এতে মনে হয় যত ঠুনকো অজুহাতই হোক না কেন, ভাইয়ের হত্যা করার বিষয়টি যৌক্তিক করতে চেয়েছিলেন আওরঙ্গজেব। সম্ভবত ন্যায় বিচার ভিত্তিক শাসন পরিচালনাকারী রাজার জন্য এ ধরনের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ ছিল। তবে দারার 2 ছেলের
বড়জন তথা সোলাইমান শুকুয়ার জন্য কোনো যুক্তি দেখার দরকার মনে করেননি আওরঙ্গজেব। ১৬৬১ সালে তার জন্য অতিরিক্ত মাত্রায় আফিম পানি দেয়ার নির্দেশ দেন তিনি। আওরঙ্গজেবের খুনে পদক্ষেপগুলো আধুনিক পাঠকের কাছে সন্দেহাতীতভাবে কঠোর মনে হতে পারে, তবে তার ভাইয়েরাও ভিন্ন কোনো পদ্ধতি গ্রহণ করতেন না। মানুচি বিষয়টি ধরে রাখতে পেরেছিলেন। তিনি লিখেছেন, মৃত্যুর দিন দারা শিকোহাকে আওরঙ্গজেবের জিজ্ঞাসা করেছিলেন তাদের ভূমিকা বিপরীত হলে তিনি কী করতেন। দেয়ালের লিখন দেখতে পেরে দারা বিদ্রূপ করে বলেছিলেন যে তিনি আওরঙ্গজেবের লাশ ৪ টুকরো করে দিল্লির ৪ প্রধান ফটকে ঝুলিয়ে রাখতেন। তুলনামূলকভাবে আওরঙ্গজেব সংযমের পরিচয় দিয়েছিলেন। তিনি দারা শিকোহার লাশ দিল্লি হুমায়ুনের সমাধিতে কবর দেওয়ার নির্দেশ দেন। দারা সেখানেই বিশ্রামে রয়েছেন। কঠিন মুঘল নজির অনুসরণ করার পর আওরঙ্গজেব করুণা প্রদর্শন করেন, এমনকি দারা শিকোয়া ও অন্য ভাইদের বেশিরভাগ সাবেক সমর্থনের প্রতি ক্ষমা প্রদর্শন করেন, এমনকি তাদের যোগ্যতার মূল্যায়নও করেন। তিনি প্রতিহিংসার পথ অবলম্বন না করে তার ভাইয়ের সৈন্য ও প্রধান উপদেষ্টাদের তার নিজের সেনাবাহিনী ও প্রশাসনে নিয়ে আসেন। ধনী গুজরাটি জৈন বণিক শান্তিদাসের কাছ থেকে মুরাদ যে ঋণ গ্রহণ করেছিলেন তিনি তা পরিশোধ করেন। ১৬৭০-এর দশকে আওরঙ্গজেব এমনকি তার মেয়ে জুবেদাতুন্নেসাকে দারা শিকোহার ছোট ছেলে সিপিহর শুকুয়ার সাথে বিয়ে দেন এবং তার ছেলে যুবরাজ আকবরের সাথে সুলাইমান শুকুয়ার মেয়ের বিয়ে দেন। দারার মাত্র কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মীর প্রতি কোনো দয়া প্রদর্শন করেননি। এদের একজন হলেন সারমাত। আর্মেনিয়ান ইহুদি সন্ন্যাসী সারমাত উদ্ভট আচরণ এর জন্য পরিচিত ছিল। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে দারা শিকোয়াই সিংহাসনে আসীন হবেন। আওরঙ্গজেব ১৬৬১ সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করেন। দারা শিকোয়া সাংস্কৃতিক কার্যক্রমের উপর আওরঙ্গজেব অনেক বেশি শাণিত আক্রমণ চালিয়েছিলেন। ১৬৪৯-এর দশকে ও ১৬৫০-এর দশকে শাহজাহানের দরবারের অবস্থানকালে দারা শিকোয়া ধর্ম, সাহিত্য ও আধ্যাত্মিক সাধনার প্রচুর সময় ব্যয় করেছিলেন। তিনি ব্রাহ্মণদের একটি দলকে ৫০টি উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করার নির্দেশ দেন। এই অনুবাদ পরে ফ্রান্সে পাওয়া গিয়েছিল। এর মাধ্যমে সংস্কৃত সাহিত্য সম্পর্কে অবগত হয়েছিল ইউরোপ। পাঞ্জাবি আধ্যাত্মিক নেতা বাবালালের সাথে তার দার্শনিক কথোপকথন হয়েছিল। দারা ফার্সিতে গবেষণামূলক গ্রন্থ ২ সাগরের মোহনা রচনা করেন। এতে তিনি দেখিয়েছিলেন যে হিন্দু ধর্ম ও ইসলাম ধর্ম একই লক্ষ্যের দিকে ধাবিত হয়েছে। গবেষণা গ্রন্থটি সমুদ্র সঙ্গম নামে সংস্কৃতে অনুবাদ হয়েছে। সাবেক সম্ভাব্য উত্তরসূরি হিসেবে স্বীকৃত ব্যক্তিটির হিন্দু ধর্মের বিশেষ করে সংস্কৃত সাহিত্যের প্রতি প্রবল আগ্রহের কারণেই আওরঙ্গজেব এই সুস্পষ্ট বিরোধিতা অবতীর্ণ হন। তিনি দারা শিকোয়ার আন্তঃসাংস্কৃতিক কর্মকাণ্ডে বন্ধ করে দেন। বেনারসের ব্রাহ্মণ কবীন্দ্রাচার্য সরস্বতীর রাজকীয় বৃত্তি বাতিল করে দিয়ে শাহজাহান ও সংস্কৃত সাংস্কৃতিক বিশ্বের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক ইতি ঘটান। বৃত্তি আবার চালুর জন্য চেষ্টা করেছিলেন কবীন্দ্রাচার্য, কিন্তু সফল হতে পারেননি। এইসবের মাধ্যমে বড় ভাইয়ের সাংস্কৃতিক অনুরাগ থেকে নিজেকে আলাদা করতে চেয়েছিলেন আওরঙ্গজেব। শাহজাহানের অস্পষ্ট উপস্থিতি যে প্রশ্ন সৃষ্টি করেছিল, সে তুলনায় দারা শিকোয়া ও তার কীর্তি সামাল দেয়া ছিল নিতান্তই তুচ্ছ বিষয়। আওরঙ্গজেব যখন সিংহাসনে বসেন ততদিনে শাহজাহান সুস্থ হয়ে গেছেন। মূলত আওরঙ্গজেব তার বাবাকে আগ্রার লালকেল্লায় বন্দি করে রেখেছিলেন। অনেকে মর্জি মতো ব্যাখ্যা করে দিয়ে বলেন যে তাজমহল দেখানোর লোভ দেখিয়ে তাকে সেখানে নিয়ে গিয়ে চাবি ফেলে দেয়া হয়েছিল। পঞ্চম মোগল বাদশাহ
তার জীবনের শেষ ৭.৫ বছর গৃহবন্দী অবস্থায় কাটিয়েছেন। মাঝে মাঝে তাকে সঙ্গ দিতেন তার বড় মেয়ে জাহানারা। অনেকে শাহজাহানকে সিংহাসনচ্যুত করা ও বন্দী করার তীব্র নিন্দা করে। তবে তার কারাবন্দী করার ট্র্যাজেডি তার শাসনের প্রথম দিকে তার প্রথম জ্বালাতন সৃষ্টিকারী সমস্যা হিসেবে দেখা দিয়েছিল। সিংহাসনের জন্য ভাইদের মধ্যে লড়াই মোগলদের মধ্যে গ্রহণযোগ্য রীতি হিসেবে বিদ্যমান থাকলেও ক্ষমতাসীন বাবাকে ক্ষমতাচ্যুত করার খারাপ কাজ বিবেচিত হতো। প্রধান কাজী বিষয়টিকে এত কঠোরভাবে নিয়েছিলেন যে তিনি রাজকীয় ক্রোধের ঝুঁকি নিয়ে শাহজাহানের জীবিতকালে আওরঙ্গজেবের সিংহাসন আরোহণকে অনুমোদন করতে অস্বীকৃতি জানান। আওরঙ্গজেব তাকে বরখাস্ত করে এই পদে আরও নমনীয় আবদুল ওয়াহাবকে নিযুক্ত করেন। ভারতবর্ষের বাইরেও শাহজাহানের প্রতি আওরঙ্গজেবের নৃশংসতা নানান জটিলতা সৃষ্টি করে। মক্কার শরীফ আওরঙ্গজেবকে হিন্দুস্তানের যথার্থ শাসক হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান। এমনকি তিনি শাহজাহানের প্রতি অসদাচরণ করার কারণে কয়েক বছর পর্যন্ত আওরঙ্গজেবের আর্থিক উপহার গ্রহণ করেননি। আওরঙ্গজেবের রাজকীয় পদবী আলমগীর তথা বিশ্বজয়ী। তিনি বিদ্রুপ করে সাফাভি রাজা শাহ সোলাইমান এর তিক্ত পত্র লিখে নিজেকে ভুলভাবে বিশ্বজয়ী আলমগীর হিসেবে অভিহিত করার জন্য আওরঙ্গজেবের সমালোচনা করে শাহ সুলাইমান বলেন তিনি তো কেবল তার বাবাকে জয় করেছেন। আওরঙ্গজেব তার ন্যায় বিচারের অবস্থান প্রতিপন্ন করার জন্য সিংহাসনে আরোহণের সময় অনেক ধরনের কর মওকুফ করে দিয়েছিলেন। তবে আওরঙ্গজেব তার বাবাকে ক্ষমতাচ্যুত করেছিলেন বলে যে অভিযোগ উত্থিত হয় তার জবাবে তিনি যা বলেছিলেন তা ছিল ডাহা অসত্য ঘটনা। তিনি সাফাভি রাজা শাহ সুলাইমানকে ভুলভাবে জানিয়েছেন যে শাহজাহান স্বেচ্ছায় অবসর গ্রহণ করে আওরঙ্গজেবকে মুকুট প্রদান করেছেন। পিতার সাথে অন্যায় আচরণের বিষয়টি কোনোভাবেই সামাল দিতে পারেনি আওরঙ্গজেব। এই ঝঞ্ঝাটমুক্ত সূচনা তার পুরো শাসনকালের সমস্যা সৃষ্টি করে গেছে, এমনকি তার ধর্মানুরাগের প্রভাব ফেলেছে বলে আমরা দেখতে পাব। প্রথম দিকের এই ঘটনাও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আওরঙ্গজেবের প্রতিশ্রুতিতে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। অবশ্য তা উচ্চাকাঙ্ক্ষায় সীমিত হয়ে পড়েছে। দীর্ঘ শাসনকালে আওরঙ্গজেব তার নীতি ও তার রাজনীতির মধ্যে নানান সংঘাতময় অবস্থার মুখে পড়েছেন। খুব কমই নীতি জয়ী হয়েছে। সূচনায় আওরঙ্গজেবের ঝামেলার ও সমস্যা থাকলেও ১৭০৭ সালের মৃত্যু পর্যন্ত ৪৯ বছর মুঘল সম্রাট শাসন করেছেন। তিনি প্রায় বিদ্রোহের মুখে পড়েছেন, তবে এমন অবস্থায় সব মুঘল শাসকই পড়েছেন। তিনি ছিলেন ঘুরে দাঁড়াতে সক্ষম বাদশাহ। ডিজিটাল পাঠশালা চ্যানেলে আপনারা শুনছিলেন আওরঙ্গজেব। আজকে দ্বিতীয় পর্ব, সঙ্গেই থাকুন।